আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গণিত যে বিষয়টি রয়েছে, গণিত বিষয়ের মোট 70 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুরুতেই দেখো তোমাদের থাকবে 10টা এমসিকিউ থাকবে। 10টা এমসিকিউ তোমরা খুব সহজেই কিন্তু পূরণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতার লেখা শুরু করবে এইভাবে যে প্রথমে খাতার উপরে লিখবা যে 1 নং প্রশ্নের সমাধান লিখে এখানে তোমরা কি করবা, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো লিখবে। আবার 1 2 3 4 5 এভাবে খাতায় লিখে নিয়ে তারপরে তোমরা শুধু অ্যান্সারগুলো এখানে লিখে দিবা, সঠিক উত্তরগুলো লিখে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এভাবে যদি লিখে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের এখানে সমাধানগুলো করে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে লব কি হয়, বড় হয়। তাহলে এখানে দেখো, এখানে যে প্রথম ভগ্নাংশটি রয়েছে ক নম্বরে, উপরে 3 নিচে 5, তাহলে এখানে লব কিন্তু ছোট। এখানে দেখো লব আছে 6 হর 9, তাহলে এখানেও কিন্তু লব ছোট। এটি একটি মিশ্র ভগ্নাংশ। এখানে দেখো, এখানে যে ভগ্নাংশটি রয়েছে এটাও কিন্তু লব ছোট, তাই না? লবে আছে 3, হরে আছে লবে আছে 1, হরে আছে 3, তার মানে এটিও লব কি ছোট, তাই না? তাহলে আমাকে বের করতে বলেছে এখানে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে উত্তর হবে গ নম্বর, যে মিশ্র ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশ, সেজন্য 1 নম্বর প্রশ্নের উত্তর হবে এটা। এরপর 2 নম্বর বলেছে যে 25%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়। তাহলে 25%, তো দেখো 25%কে আমরা কি করতে পারি, পার্সেন্ট বাদ দিলে কি হয়, পার্সেন্ট বাদ দিলে 100 দিয়ে ভাগ হয়। তাহলে 25কে 100 দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে কত আসতেছে, এখানে আমরা ফার্স্টে হচ্ছে লবে যা আছে তাই লিখব, আর হরে হচ্ছে যে কয়টা শূন্য আছে আমরা সেই কয় ঘর আগে দশমিক দিব। তাহলে শূন্য আছে কয়টা, 1টা 2টা, তাহলে 2 ঘর আগে শূন্য দিলেই আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগটা করতে পারি। তাহলে এখানে উত্তর হবে এটা। দ্যাট মিন্স খ নম্বরটা হবে এখানকার অ্যান্সার। এরপর 3 নম্বরে রয়েছে যে 47.7 ভাগ হচ্ছে 10 কত হবে। তাহলে এখানেও দেখো যে 10 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখানে শূন্য আছে একটা, তাহলে এক্ষেত্রে আমরা কী করব, এই যে শূন্যটা এখানে দশমিকটা রয়েছে এই দশমিকটাকে আমরা আরও 1 ঘর বামে নিয়ে যাব, ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে যদি আমরা এই যে 47-এর পরে যে দশমিকটা রয়েছে সেটা যদি বামে নিয়ে আসি 1 ঘর, তাহলে অ্যান্সার হবে 4.77। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপর 4 নম্বরে যেটি রয়েছে যে 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে 3/4, আমরা এটাকে শতকরা প্রকাশ করার অর্থ কি, এর সাথে 100% দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে 4 দিয়ে 100কে ভাগ করা যায়, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয়, 25। তাহলে 3 আর 25 গুণ করলে কত হবে, 75, আর এই যে পার্সেন্টেজ, তাহলে উত্তর হবে গ নম্বরটা 75%। এরপর 5 নম্বরে যেটি রয়েছে যে 3/8 বিয়োগ হচ্ছে 1/4 কত হয়। তাহলে আমরা বিয়োগটা করি, দেখো 3/8 বিয়োগ হচ্ছে 1/4। তাহলে আমরা প্রথমত কি করব, এটা হচ্ছে লসাগু করব, লসাগু 8 হবে। তাহলে এখানে কত ছিল, 3, তাই না? 3ই হবে, বিয়োগ 4 দিয়ে 8কে ভাগ করলে হয় কত, 2, 2 আর 1 গুণ করলে 2 হয়। তাহলে হরে আমার 8 থাকতেছে, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। তাহলে দেখো এখানে কিন্তু 1/8 নাই, ঠিক আছে? এখানে 18 আছে, তার মানে হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো ভুল আছে, এই অপশনগুলো টাইপিং মিস্টেক হয়েছে। এটা হবে আসলে 3/4, এটা হবে 1/4,
এটা হবে 1/8, আর এটা হবে 1/2/4, মানে এখানে ভগ্নাংশ করতে মিস্টেক হয়েছে। তাহলে উত্তর হবে এখানে ঘ নম্বরটা 1/8। এরপর 6 নম্বরে যেটি বলেছে যে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত। তাহলে 50% যদি 6 হয় তাহলে সংখ্যাটি বলতে 100%, তাহলে 50% 6 হলে 100% কত হবে 12, তাই না? এটা আমরা কিন্তু মুখে মুখে করতে পারি। 50% 6 হলে 100% হবে 12, মানে ডাবল হবে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে দেখো এখানে একটা গুণ দেওয়া আছে, এটা সমান সমান কত। তাহলে আমরা প্রথমত আমাদের কাজ হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো আছে শুধু দশমিক বাদ দিয়ে, বামের শূন্য বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো গুণ করব। তাহলে এখানে আছে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে 1 1 1 গুণ করলে কত হবে? 1ই হবে, তাই না? কিন্তু দেখো এইখানে আমরা এখন দশমিক বসাবো। এখানে দশমিকের পর সংখ্যা আছে একটি, এখানে আছে 2টি, তাহলে মোট হলো 3টি, আর এখানে দশমিকের উপর সংখ্যা আছে 3টি, তাহলে মোট হচ্ছে দশমিকের পরের সংখ্যা 6টি। তাহলে আমরা 6 ঘর আগে দশমিক দিব। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি এখানে খুঁজে দেখি তাহলে আমরা মনে হয় এটা পাবো, তাই না? তাহলে এখানে উত্তর হবে ঘ নম্বর। এরপর 8 নম্বরে বলেছে যে কতগুলো 0.01 দিয়ে 23.456 হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে 23.456কে আমরা ভাগ করব 0.001 দিয়ে। তাহলে এখানেও যেহেতু দশমিকের পর 3টা সংখ্যা আছে, এখানেও দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে আমরা কি করতে পারি? এই দশমিক উঠাই দিতে পারি, তাই না? তাহলে 1 দিয়ে আর বামের শূন্যগুলো বাদ, 1 দিয়ে যদি আমরা হচ্ছে এই যে উপরে যে সংখ্যাটা আছে এটাকে যদি ভাগ করি তাহলে যা আছে তাই হবে, অর্থাৎ 23,456। তাহলে এখানে দেখো অ্যান্সার কোথায় আছে, এটা ক নম্বরে আছে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরে দেখো বলেছে যে 3/3 ও 2/1 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার। তাহলে এটা হচ্ছে আমরা যোগ করব। দেখো এখানে আমরা এভাবে করতে পারি যে 3/3 যোগ হচ্ছে 2/1। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে কি যে এটা মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। হরে 4 থাকবে, 3 4 12 আর 3 15, যোগ হচ্ছে 3 2 6 আর উপরে আছে 1 7। এবার আমরা লসাগু করব। তো 4 আর 3 এর লসাগু কত হবে? 12। 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, 3 আর 15 গুণ করলে 3 15 45। এরপর 3 দিয়ে 12কে যদি আমরা ভাগ করি হবে 4, 4 আর 7 গুণ করলে কত হবে? 28, তাই না? এখন দেখো আমরা যোগ করব। 8 5 13, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 4 7, তাই না? এখন এইখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তার মানে আমাদের এটা ভাগ করতে হবে। তাহলে 73কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 6 13, 6 12 72 হয়, তাই না? থাকে 1। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 6/1/12। তাহলে দেখো অ্যান্সার কোনটা হচ্ছে? গ নম্বরটা, তাই না? 6/1/12। এরপর 10 নম্বরে বলেছে যে নিচের কোনটি সবচেয়ে বড়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর দিকে যদি তোমরা ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, দেখো এখানে সবগুলো লবে কত আছে? 3 আছে, তাই না? তা আমরা জানি যে সকল ভগ্নাংশের বা কতগুলো ভগ্নাংশের লব যদি সমান হয় তাহলে যেটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর আছে এখানে 4, এখানে আছে 5, এখানে 7, এটার 8, তাহলে 4 হচ্ছে ছোট। তাহলে উত্তর কোনটা হবে? এটা, অর্থাৎ এই 3/4
বাকি যে 3টা ভগ্নাংশ রয়েছে 3টা ভগ্নাংশের চেয়ে বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এমসিকিউগুলোর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 2 নম্বরে যে শূন্যস্থান পূরণ রয়েছে সেগুলো করব। তো 2 নম্বরের শূন্যস্থান পূরণটা খেয়াল করো। প্রথমে ক নম্বরে কি বলেছে, যে পূর্ণ সংখ্যা ও ড্যাশ ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তাহলে এখানে যদি আমরা একটা মিশ্র ভগ্নাংশের দিকে তাকাই, ঠিক আছে, যে এখানে দেখো যে 6 পূর্ণ 1/12 আমরা অ্যান্সার যেটা করেছিলাম। তাহলে এইখানে কি আছে, একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ আছে। এটা কি ভগ্নাংশ? এই ভগ্নাংশে কিন্তু লব ছোট, হর বড়, তার মানে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা অ্যান্সার হবে যে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। এরপর খালি ঘরে সঠিক সংখ্যা লেখো। তো এটাও কিন্তু খুবই ইজি, তোমরা ইজিলি এটা করতে পারো। যে এখানে আমার কত ছিল, 3/4, আর এখানে হয়েছে একটা খালি ঘর ভাগ 12। তাহলে এখানে ছিল 4 হরে, সেটা 12 হয়েছে কিভাবে? এর সাথে 3 গুণ করে। তাহলে আমি লবেও 3 গুণ করব। তাহলে 3 গুণ করলে দেখো এখানে 4 আর 3 গুণ করলে হয় 12। তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে? 9 হবে, তাই না? তার মানে খালি ঘরে 9 বসবে। এরপর গ নম্বরে যেটা বলেছে যে ড্যাশ টাকার 1 বছরে মুনাফাকে মুনাফার হার বলে। শিক্ষার্থী বন্ধুরা, এটা খুবই সহজ, তোমরা জানো যে 100 টাকার 1 বছরে মুনাফাকে মুনাফার হার বলা হয়। এরপর 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। তো এটা কিন্তু তোমাদের বইতেই আছে। তো এটার জন্য আমরা খুব সংক্ষিপ্ত একটা সূত্র ব্যবহার করব, যে পার্সেন্টেজ সমান সমান হচ্ছে লব্ধ ভাগ মোট। এই ছোট্ট একটা সূত্র তোমরা যদি মনে রাখো, এই সূত্রটা মনে রাখলে তোমরা কিন্তু এখানে যে এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবে। তাহলে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। তাহলে পার্সেন্টেজ কত আমার? 32, তাই না? 32%। এখন 16 জনটা কি? লব্ধ হচ্ছে 16। তাহলে আমাকে বের করতে বলছে কি? মোট, তাই না? তাহলে আমরা কি করব? আমরা এই মোটটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো, মানে সমাধান করার মতো। মোট সমান সমান তাহলে কি হবে? 16 ভাগ হচ্ছে 32%। তো এই পার্সেন্টেজটা যদি আমরা উঠায় দেই, সেই ক্ষেত্রে বিপরীত পাশে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এই দুটা কাটাকাটি করেন, 1/2, 2 দিয়ে হচ্ছে 100কে কাটলে কত হয়? 50। দ্যাট মিনস 16 জন লোক হলো 50 জন লোকের 32%। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের একদম সর্বশেষ যেটি রয়েছে, যে 3 ভাগ 1.5, 1.5, এটা সমান সমান কী হচ্ছে, যে তোমাদের এটা কিন্তু বইতেই দেওয়া আছে, তাই না? এভাবে এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা ভাগ চিহ্নই হবে, কারণ যেহেতু এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এর সাথে কী হবে? এর সাথে দেখো এখানে দশমিকটা উঠায় দিছে, তাই না? এখানে দশমিকটা উঠায় যেহেতু দিছে, তার মানে এখানে কত হবে? দশমিকের জন্য একটা 1, আর যে কটা সংখ্যা থাকে সেই কটা 0। তাহলে এই বক্সে হবে 10, আর টোটালটা ভাগ করলে কত হয়? 3কে 1.5 দিয়ে ভাগ করলে হয় 2। ঠিক আছে? তাহলে এই বক্সে হবে 10 অ্যান্সার, আর এই বক্সে অ্যান্সার হবে 2। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর যাব। সংক্ষেপে উত্তর দাও যে প্রকৃত ভগ্নাংশের মান কত? প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা ছোট। এরপর এই যোগটা করতে বলেছে, তাই না? তাহলে যোগ করার সময় দেখো আমরা দশমিকের পরের যে সংখ্যাগুলো রয়েছে সেটা মিলাই নিব, সমান সমান করে নিব। এখানে দশমিকের পর সংখ্যা আছে 1টি, এখানে দশমিকের পর সংখ্যা আছে 2টি। তাহলে এখানে আমরা দশমিকের পর সংখ্যা 2টি বানিয়ে নিব। তাহলে 7-এর পর আমরা একটা 0 দিয়ে নিলাম। এখন দেখো আমরা যোগ করব। তাহলে 7 আর 0 যোগ করলে কত হবে? 7 হবে।
2 আর 7 যোগ করলে কত হবে? 9 হবে। এরপর দশমিক 1 আর 3 যোগ করলে কত হবে? 4, আর এই একটা থাকবে। দ্যাট মিন্স উত্তর হবে 14.97। এবার গ নম্বর বলেছে যে 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? তাহলে এটা আমরা কি করব? এটা আমরা গুণ করতে হবে। 10 গুণন হচ্ছে 0.1, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1ই হয়, তাই না? আর এই যে আমার এখানে শূন্যটা ছিল, শূন্যটা বসাই দিলাম। কিন্তু এখানে দেখো দশমিকের পর সংখ্যা আছে কয়টি? একটি। তাহলে এক ঘর আগে দশমিক দিতে হবে। তার মানে আমার ফিতা লাগবে শুধু 1 মিটার লিখে দিলেই উত্তর হয়ে যাবে। এরপর ঘ নম্বর যেটি বলেছে যে 3/4-এর 3টি সমতুল ভগ্নাংশ লেখো। এটা কিন্তু খুবই সহজ। আমরা কি করব? যে 3/4 যেটি রয়েছে, প্রথমত আমরা এদের লবে এবং হরে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? এখানে দেখো 6/8। তাহলে প্রথমটা হচ্ছে কত? 6/8। আবার আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, লবে এবং হরে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে হরে কত হচ্ছে? 12, আর লবে কত হবে? 3 তিরিখে 9, তার মানে 9/12। একইভাবে আমরা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে লবে কত হবে? দেখো 4 দিয়ে গুণ করলে লবে হবে 16, আর হরে হরে হবে 16, আর লবে হবে 3 4-এ 12, তাই না? দ্যাট মিন্স 12/16। এই তিনটা হচ্ছে এই 3/4-এর সমতুল ভগ্নাংশ। এরপর 18কে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে 18কে শতকরায় প্রকাশ করতে হলে আমরা কি করব? যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে বললে এর সাথে 100% দিয়ে গুণ হবে, ঠিক আছে? তো আমার মনে হয় এটা 18 হবে না, এটা সম্ভবত 1/8 হবে, ঠিক আছে? তো যদি শুধু 18 থাকে তাহলে 18কে 100 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 1800%, ঠিক আছে? আর যদি 1/8 হয় তাহলে এর সাথে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, 100% দিয়ে। তো সেক্ষেত্রে একটু কাটাকাটি করা যাবে। কাটাকাটি করলে 4 দিয়ে ভাগ করলে হবে এটা 25, আর এটা হবে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে 25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 12.5, তাই না? 12.5%। দশমিকে লিখলে হবে হচ্ছে 12.5%। তাহলে এটা যদি 1/8 থাকে তাহলে অ্যান্সার হবে 12.5%। আর যদি 18ই থাকে তাহলে 1800% হবে। এরপর আসল গুণন মুনাফার হার কত? তাহলে আসল আর মুনাফার হার যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? মুনাফা পাই, তাই না? এরপর 10কে 2.5 দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা 10কে যদি 2.5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? আমরা ভাগটা করি, দেখো যে 10 ভাগ হচ্ছে 2.5। তাহলে আমরা প্রথমত কি করব? এই দশমিকটাকে উঠানোর জন্য আমরা এই দশমিকটা যদি উঠাই দেই তাহলে এখানে একটা শূন্য হবে, তাই না? তাহলে দেখো এখানে হয়ে গেলো 25, এখানে হলো 100, তাহলে 4/25-এ 100। তাহলে উত্তর কত হবে? 4। এরপর জ নম্বর বলেছে যে কখন ক্ষতি হয়। তা আমরা একটা সংক্ষেপ লিখতে পারো যে যখন ক্রয় মূল্যের চাইতে, ঠিক আছে, বিক্রয় মূল্য যদি হচ্ছে কম হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তখন ক্ষতি হয়। এরপর বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস বলে, তাই না? এরপর 3/8কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এটা কিন্তু খুবই সহজ। তাহলে হর কি থাকবে? হর যা আছে তাই। হর এখানে ছিল 8, 8ই থাকবে। তাহলে 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24, 24-এর সাথে 3 যোগ করো, তাহলে কত হয়? 27। তাহলে এটাই হচ্ছে সেই অপ্রকৃত ভগ্নাংশ।
শিক্ষার্থী বন্ধুরা এরপর রচনামূলক প্রশ্ন রয়েছে, অর্থাৎ বড় যে সমাধানগুলো রয়েছে সেগুলো। 4 নম্বর 2টা প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমি তোমাদের এখানে যে 3টা প্রশ্ন দেওয়া আছে 3টা প্রশ্নের সমাধান দেখাবো। প্রথমটা যেটা বলেছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। তো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, আর বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয় দূরত্বের পার্থক্য। তো এটা কিন্তু বইয়ের অঙ্ক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে শুরু করবো এইভাবে। দেখো যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এখানে দেখো যে দূরত্ব 2টা দেওয়া আছে, এই দূরত্ব 2টা আমরা শুধু যোগ করে দিব। তাহলে প্রথমে দেখো 3/8 যোগ 5/12, তাহলে 8 আর 12 লসাগু বের করবো প্রথমে আমরা। দেখো যে 8 আর 12 লসাগু আমরা প্রথমে যদি এটাকে ভাগ করি 2 দিয়ে, ঠিক আছে, তাহলে কত হয়, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। এরপর 2 দিয়ে আবার দুজনকে ভাগ করা যায়, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। তাহলে বাইরের এগুলোকে দেখো আমরা যদি গুণ করি তাহলে টোটাল হয় কত, 24। তাহলে লসাগু 24। এই 24 দিয়ে আমরা 8কে ভাগ করব, তাহলে 3 8 24, 3 আর 3 গুণ করলে কত হয়, 9। এবার 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, 2 আর এই 5 গুণ করলে হয় কত, 10, তাই না? এরপর হরে যে 24 লিখব। এরপর 9 আর 10 যোগ করলে কত হয়, 19। দ্যাট মিনস এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 19/24 কিলোমিটার। এভাবে কিন্তু খুব সহজে তোমরা এটা সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা আমি বোঝানোর জন্য রাফটা এখানে করেছি, তোমাদেরও যে পরীক্ষার খাতায় রাফ এরকম পাশে করতে হবে বিষয়টা এরকম না, তোমরা রাফ বাইরে থেকে করে নিয়ে আসতে পারবে। এরপরের প্রশ্নটা বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তো এই নিকটবর্তী বের করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ভগ্নাংশ দুটোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে এভাবে লিখে নিব যে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয় 3/8 কিলোমিটার, মিতুর বাড়ি থেকে বিদ্যালয় 5/12 কিলোমিটার। তাহলে ভগ্নাংশটার হর যে 2টা আছে 8/12, এর লসাগু কত হবে, 24। তাহলে সমহর করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এই যে লসাগুটা, সেই লসাগুকে এখানকার যে হর ছিল আমাদের সেই হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 3। তাহলে এই ভগ্নাংশের লবে এবং হরে আমরা 3 দিয়ে গুণ করব। লবে এবং হরে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হরে কত হচ্ছে, 3 8 24, আর লবে 3 3 9। একইভাবে পরে ভগ্নাংশেরও হর কত, 12। তাহলে 12 দিয়ে 24 ভাগ করলে হয় 2। তাহলে এই পুরো ভগ্নাংশটাকে অর্থাৎ 5/12কে আমি 2 দিয়ে যদি গুণ করি লবে এবং হরে, তাহলে হরে 24, 12 দুগুণ 24, আর লবে 5 দুগুণ 10। দ্যাট মিনস 10/24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ভগ্নাংশের মধ্যে অর্থাৎ 9/24 আর 10/24 মধ্যে এই 10/24টা বড়, 9/24 ছোট। তাহলে এই ভগ্নাংশটা কোথা থেকে এসছে, এই ভগ্নাংশটা আসছে আমার এখান থেকে, তাই না, এখান থেকে আসছে, সেজন্য 3/8 লেখা হলো। আর এটা আসছে কোথা থেকে, 5/12 থেকে, 5/12। তাহলে এইটা কার, এটা সবুজের, তাই না? তাহলে সবুজের যেহেতু ছোট মানে কি, কাছে, তাই না? অর্থাৎ সবুজের বাড়ির দূরত্ব যেহেতু বিদ্যালয় থেকে ছোট, তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেকে ভুল করে, এই বড়টা দেয়। বড়টা মানে দূরত্ব বড়, দূরত্ব বড় মানে দূরে, আর দূরত্ব ছোট মানে হলো কাছে। এটা মনে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের যে প্রথম যে সমস্যাটা ছিল সেই সমস্যার প্রথম অংশের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় যে অংশটুকু আছে, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তো আমরা দেখতে পেলাম যেহেতু সবুজের বাড়ি কাছে অর্থাৎ এটা ছোট আর এটা বড়, তার মানে মিতুর বাড়ি থেকে সবুজের বাড়ির দূরত্বটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো যে বিদ্যালয় হতে দুজনের বাড়ির দূরত্ব যেটা পার্থক্য হলো বড়টা অর্থাৎ মিতু থেকে সবুজেরটা বিয়োগ করব। তাহলে লসাগু আমরা এর আগে করেছি 24।
12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, 2 আর 5 গুণ করলে 10, 8 দিয়ে 24কে ভাগ করলে হয় 3, 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে হয় 1, অর্থাৎ 1/24 কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে কাছে বা নিকটবর্তী, আর বিদ্যালয় থেকে দুজনের বাড়ির দূরত্বের পার্থক্য হচ্ছে 1/24 কিলোমিটার। তো এটাই ছিল তোমাদের প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর যেটি রয়েছে, ফারদিন বাজার থেকে 2/1 কেজি চাল, 1/3 4 কেজি ডাল কিনলো এবং মাসনুন 2/1 কেজি চিনি, 2/4 কেজি ময়দা কিনলো। তাদের দুজনের মধ্যে কে বেশি পরিমাণ পণ্য কিনলো? এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে ফারদিন মোট বাজার করলো। হ্যাঁ, আমরা সমাধান লিখব। সমাধান: ফারদিন মোট বাজার করলো 2/1 যোগ হচ্ছে 1/3 কেজি। তাহলে এখানে কি করব, আমরা এটাকে প্রথমত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। হর ঠিক থাকবে। 2 আর 5 গুণ করলে 10, 10 আর 1 11। এরপর এখানে থাকবে হচ্ছে 4, তাহলে 1 আর 4 গুণ করলে 4 আর 3 যোগ করলে 7 কেজি। এরপর আমরা এটার লসাগু করব। তো 5 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ করা যাবে না, 4 আর 5 গুণ করতে হবে, 4 5 20। তাহলে 5 দিয়ে 20 ভাগ করলে কত হয়? 4, 4 আর 11 গুণ করলে 44, 4 দিয়ে 20 ভাগ করলে 5, 5 আর 7 গুণ করলে 35, তাই না? তাহলে 20, 7 4-এ যোগ করলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়, তাই না? 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে আমরা এই পর্যন্ত এটুকু রেখে দিব। তো এরপর মাসনুন বাজার করলো। মাসনুন মোট বাজার করলো তাহলে মাসনুনের হচ্ছে কত? 2/1 এর সাথে যোগ হচ্ছে 2/4 কেজি। তাহলে আমরা এই দুটোর যদি হচ্ছে যোগ করি, তো এটা হচ্ছে প্রথমত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 4 দুগুণ 8 আর 1 9, 5 দুগুণ 10 আর 4 14 কেজি। তাহলে লসাগু 20, 4 দিয়ে 20 ভাগ করলে হয় 5, 5 নং কত হয়? 45, তাই না? আর এখানে দেখো 5 দিয়ে 20 ভাগ করলে হয় 4, 4 14 কত হয়? 56, তাই না? এখন আমরা এই দুটো জনকে হচ্ছে যোগ করে দিব। 6 আর 5 যোগ করলে হয় 11, হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 4 10, তাই না? তাহলে 101/20 কেজি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন বলেছে যে তাদের দুজনের মধ্যে কে বেশি পরিমাণ পণ্য কিনলো। তাহলে আমরা দুজনের সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, কিন্তু অলরেডি দুজনের সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আছেই, তাই না? তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যে যেহেতু 7/9/20 লেস দেন 1.1/20, তাহলে কি হচ্ছে? অর্থাৎ কে বেশি বাজার করছে, এটা কার? এটা হচ্ছে মাসনুনের। অর্থাৎ মাসনুন বেশি বাজার করেছে। তাহলে এটাই হচ্ছে উত্তর বা সমাধানের যেটা বলেছে সেই সমাধানের উত্তর। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর পরবর্তী যে প্রবলেমটা রয়েছে, আমরা যদি সেই প্রবলেমটা দেখি, গীতার অঙ্কটা রয়েছে, তাই না?
তাহলে গীতার অঙ্কটা আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি পাশে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলেছে যে গীতার কাছে এত লিটার জুস আছে, মামুনের কাছে এত লিটার জুস আছে, কার কাছে জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তাহলে এখানে গীতার অঙ্ক যেটি রয়েছে, গীতারটা আমরা লিখবো যে গীতার জুস আছে এত লিটার আর মামুনের জুস আছে এত লিটার। তাহলে কম বেশির বের করতে গেলে কি করতে হয়, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাই না? তাহলে আমরা হচ্ছে এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে আমরা সমহার বিশিষ্ট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে গীতার ছিল কিন্তু 1/5/6। এটাকে আমরা কি করছি, এটাকে আমরা ফার্স্টেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিছি। হর ঠিকই থাকবে 6, 1 আর 6 গুণ করলে 6, 6 আর 5 যোগ করলে 11। তাহলে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। তারপরে এই দুইটা ভগ্নাংশের যে হর ছিল 6 এবং 8, এর লসাগু হচ্ছে 24 বের করলাম। কিভাবে হয় এটা, যে আমরা এরকম করে রাফে করে নিতে পারি যে 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 8কেও 2 দিয়ে ভাগ করলে হয় 4, এরপর আর ভাগ করা যায় না। তো বাইরের এগুলোকে যদি আমরা গুণ করি, 2 আর 3 গুণ করলে 6, 6 আর 4 গুণ করলে 24। এরপর এই যে 24কে আমরা এখানকারও যে হর আছে সে হর 6 দিয়ে ভাগ যদি করি তাহলে 4। তাহলে এই ভগ্নাংশ যেটা রয়েছে, এই ভগ্নাংশের লবে এবং হরে 4 দিয়ে যদি গুণ করি তাহলে নিচে 4 6 24 আর উপরে 4 11 44 হয়। একইভাবে পরের ভগ্নাংশের জন্য হর 8 দিয়ে যদি ভাগ করি 3, তাহলে ভগ্নাংশের লবে এবং হরে 3 দিয়ে গুণ করলে নিচে 3 উপরেও 3, দ্যাট মিনস 3 এটা 24 আর এখানে হচ্ছে 3 13 39। ঠিক আছে, তাহলে এই দুটো ভগ্নাংশের সমহর করে নিছি আমরা। সমহর করে নেওয়ার পরে দেখা গেল যে প্রথম যে ভগ্নাংশটি ছিল সে ভগ্নাংশের লব বড়, সেজন্য এই ভগ্নাংশটা বড় হবে। আর এটা আসছে কোত্থেকে, 11/6 থেকে। তাহলে 11/6 যেটা ছিল সেটা কার আসলে, সেটা আসলে হচ্ছে গীতার, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে গীতার জুস বেশি আছে। তাহলে গীতার জুস কতটুকু বেশি আছে সেটার জন্য আমরা কি করব, গীতার থেকে তোমার মামুনের যে জুস, সেই মামুনের জুসটা বিয়োগ দিয়ে দিব। তাহলে এখানে দেখো আমরা গীতারটা লিখলাম 11/6 বিয়োগ হচ্ছে 13/8, লসাগু তো এর আগে আমরা করেই ফেলছি, 24 হবে। তো 6 দিয়ে 24 ভাগ করলে হয় 4, 4 আর 44, 4 আর 11 গুণ করলে হয় 44। একইভাবে 8 দিয়ে 24 ভাগ করলে হয় 3, 3 আর 13 গুণ করলে 39। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে উপরে থাকতেছে 5 আর নিচে তো হরে 24 ছিল, সেই 24। অর্থাৎ গীতার জুস বেশি আছে 5/24 লিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে গীতার যে প্রবলেমটা, সেই প্রবলেমের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 5-এর ক নম্বর যেটা বলেছে যে ইতির ওজন 42.5 কেজি, তার ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ, তার বাবা ও ভাইয়ের ওজনে পার্থক্য কত। তাহলে এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্কর মতোই, জাস্ট একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব সমাধান। ইতির ওজন যেটা আছে সেটা লিখব যে ইতির ওজন 42.5 কেজি। এরপর তার ভাই ও বাবার ওজনের যেটা গুণ বলছে সেটাও লিখব যে তার ভাইয়ের ওজন। তাহলে ইতির ওজন যেটা, ঠিক আছে, ইতির ওজনের সাথে আমরা কি করব, কত গুণ, 0.85 গুণ যেটা ছিল সেটা যে গুণ করে দিব। তাহলে ইতির ওজন হচ্ছে 42.5, এর সাথে আমরা কি করব, 0.85 গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার গুণ করি তাহলে কত হবে তোমরা জানো? এটা গুণ করলে হবে 36.125 কেজি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গুণ পারো, সেজন্য আমি আর গুণটা এভাবে ডিটেলস করে দেখালাম না। তারপরে তার বাবার ওজন, তাহলে বাবার ওজন কি, ইতির ওজন যেটা ছিল এই ইতির ওজনের সাথে কত গুণ হবে,
ইতির ওজনের সাথে 1.7 গুণ, এজন্য গুণ করে দিলাম। ইতির ওজন হচ্ছে 42.5 কেজি, এর সাথে 1.7 কেজি আমরা গুণ করে দিব। গুণ করলে পাচ্ছি আমরা 72.25 কেজি। এখন আমাদের কি করতে বলেছে? আমাদের পার্থক্য বের করতে বলেছে। লিখব যে ইতির, আমরা দেখতে পাচ্ছি যে বাবার ওজনটা কিন্তু বেশি, তাহলে ইতির বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, অর্থাৎ 72.25 বিয়োগ হচ্ছে 36.125। এটা বিয়োগ করলে তোমরা দেখতে পাবে যেটা আসবে 36.125 কেজি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সমাধান বা উত্তর। তাহলে উত্তর হচ্ছে বয়সের পার্থক্য 36.125 কেজি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাটার সমাধান বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এর পরে যে প্রবলেমটি রয়েছে দেখো, যে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? এটা কিন্তু বইয়ের প্রবলেম। তো আমরা চলো এর সমাধানটা দেখি। আমরা কিন্তু খুব ইজিলি এটা সমাধানটা করতে পারি। যে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে কত? 729 বর্গ মিটার। এরপর আয়তাকার বাগানের প্রস্থ যেটা দেয়া আছে 22.5 মিটার, অর্থাৎ যা দেয়া আছে এখানে তাই কিন্তু আমি এখানে লিখে ফেললাম। এরপর আমরা জানি যে আয়তাকার বাগানের দৈর্ঘ্যের সূত্রটা কি? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো আমরা ক্ষেত্রফলের মান বসালাম 729, আর এখানে প্রস্থ যেটা আছে 22.5 সেটার মানও বসায় দিলাম। বসায় দিয়ে আমরা সরাসরি ভাগ করব। সরাসরি ভাগ করলে সহজ হবে বিষয়টা। তাহলে 22.5 ভাগ হচ্ছে 700। আমি এটা যদি তোমাদের করে দেখাই বরঞ্চ ভালো হয় মনে হয়। দেখো যে 22.5 ভাগ হচ্ছে 729। তো এখানে আমি দশমিকটা উঠাই দেই, তাহলে এখানে একটা শূন্য হয়। ঠিক আছে, তারপর এই যে 225 তোমার দেখো 729-এর ভিতরে কয়বার যাবে? 729-এর ভিতরে 3বার যাবে। তাহলে 3 দিয়ে যদি আমি গুণ করি, 3 পাচ্ছে 15, হাতে থাকে 1, 3 দুগুণ 6, আর 1 7, তারপর 3 দুগুণ 6, 675। এখন আমি যদি বিয়োগ করি এটাকে, কত হয়? 4, তাই না? এখানে কত হচ্ছে? এখানে 7 আছে 12 হবে কত হলে? 5 হলে। হাত থেকে 1, 1 আর 6, 7, 7 7 মিলে গেলে 0। এখন আমি এই শূন্যটা নামে নিয়ে আসবো। তাহলে 540, 540-এর ভিতরে যাবে 2বার। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণ 10, হাতে থাকে 1, তারপরে হচ্ছে 2 দুগুণ 4, 4 আর 1 5, এরপরে 2 দুগুণ 4। তো এটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হয় 90। একটা দশমিক দিলে এখানে একটা শূন্য নেওয়া যাবে। তাহলে এবার 4বার যাবে। 4 5 20, হাতে থাকে 1, 4 দুগুণ 8, আর 1 8 আর 2 10, হাতে থাকে 1, 4 দুগুণ 8 আর 1 9। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 0, অর্থাৎ 32.4 মিটার। তাহলে এটাই হচ্ছে এই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপর শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে যে প্রবলেমটা রয়েছে, যে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? খুবই সহজ একটা অঙ্ক। আমরা এটার সমাধান এভাবে করতে পারি। প্রথমে আমরা সমাধান লিখে নিব যে 1 ঘন্টায় যায়, ঠিক আছে, 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। তাহলে সুতরাং 15.5 ঘন্টায় যায়, তাহলে 42.8 গুণন হচ্ছে 15.5। এই দুটো আমরা শুধু গুণ করে দিব। তো আমরা গুণটা চাইলে তোমাদের দেখাই দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই গুণ পারো। ঠিক আছে, তো আমি এই জন্য আর গুণটা করে শুধু শুধু ভিডিওটা বড় বানাবো না। তো এটা গুণ করলে পাবো হচ্ছে আমরা 663.4 কিলোমিটার।
এই গুণটা আমি আর করলাম না। হ্যাঁ, তাহলে উত্তর 663.4 কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 5 নম্বরে যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 6 নম্বর যে প্রবলেমটি রয়েছে, দেখো একটি দোকানে 2,500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো। ক নম্বরে বলেছে পণ্যটি কত টাকা কমে বিক্রি করা হলো, আর খ নম্বরে যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট অঙ্কটা এভাবে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর আমরা প্রথমে যেটা করবো সেটা এখানে লিখবো যে সমাধান। ঠিক আছে, তাহলে সমাধান ক নম্বর, পণ্যটি কত টাকা কমে বিক্রি করা হলো। তাহলে 25% কমে বিক্রয় মূল্য, 25% কমে বিক্রয় মূল্য অর্থাৎ হচ্ছে কি যে 100 থেকে 25 টাকা বাদ যাবে, অর্থাৎ 75 টাকা। ঠিক আছে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 75 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে, তাই না? তাহলে 75 ভাগ 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 2,500 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 75, তাহলে কোনো কিছু থেকে একে আসলে কম হয় তখন ভাগ হয়, আর একের থেকে কোনো কিছুতে গেলে কি হয়? বেশি হয়, তাই না? বেশি হলে তখন গুণ হয়। তাহলে আমরা এই 2,500টা কী করব? উপরে লবে গুণ করে দিব। এখন 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? উপরে 25 আর নিচে হয় কত? 1, তাই না? এখন 75 আর হচ্ছে 25 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 1,875 টাকা। প্রশ্নে বলেছিল দেখো যে পণ্যটি কত টাকা কমে বিক্রি করা হলো। তাহলে আমার হচ্ছে ক্রয় মূল্য কত ছিল? এটা, আর বিক্রি করা হয়েছে এটাই। তাহলে সুতরাং পণ্যটি কমে বিক্রয় করা হলো, এই 2500 টাকা থেকে আমরা কি করব? 1,875 টাকা বাদ দিব। 1,875 টাকা বাদ দিলে কত হচ্ছে দেখো, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 1-এর সাথে 8, 8 আছে 10 হবে কত হলে? 2 হলে, হাতে থাকে 1, 1 আর 8-এর 9, 9 হচ্ছে 15 হবে কত হলে? 6 হলে, তাই না? হাতে থাকে 1, 1 আর 1-এর 2, 2 আর 2 মিলে গেলে 0, অর্থাৎ 625 টাকা কমে বিক্রি করা হলো। এখন বলা হচ্ছে যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। তাহলে আমরা 10% লাভে বিক্রয় মূল্য বের করব। খ নম্বর লিখব আমরা, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 10, অর্থাৎ 110 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য কত ছিল আমাদের? 2,500 টাকা, তাই না? 2500 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কি হবে? একটু বেশি হবে। তাহলে আমরা কি করব? এই 2,500টা 2500টা আমরা হচ্ছে গুণ করে দিব লবের সাথে। কাটাকাটি করা যায়, দেখো 100 দিয়ে কাটলে এখানে থাকে 1, এখানে থাকে কত? 25, তাই না? এখন এই 110 আর 25 যদি আমরা গুণ করি তাহলে পাবো 2,750 টাকা। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে যেটা বলেছিল যে যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে বিক্রয় মূল্য হতো 2,750 টাকা। তাহলে উত্তর
বিক্রয় মূল্য 2750 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই উত্তর কিন্তু হচ্ছে সংক্ষেপে লেখা যাবে না, উত্তর পুরোটাই লিখবা, হ্যাঁ, সম্পূর্ণ করেই লিখবা। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6-এর অরের যে অঙ্কটা আছে, যে কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর 42 জন ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তাহলে আমরা অঙ্কটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা প্রথমে এখানে সমাধান লিখলাম যে 42% ছাত্রী অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে, ঠিক আছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কজন? 42 জন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 ভাগ কত? 100 জন। সুতরাং কতজন বলেছে? 50 জন। 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, তাহলে 42 একের থেকে কোনো কিছু আসলে কি হয়? বেশি হয়। বেশি হলে লবে গুণ, তাহলে 50 দিয়ে গুণ করলে কত হয়? এই ভাগ করলে 2, তাই না? 50 দিয়ে 100কে ভাগ করলে 2, 50 দিয়ে 50কে ভাগ করলে হয় 1। এই 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে? 21, তাই না? তাহলে 21 জন। তাহলে এটাই কিন্তু উত্তর, যে উত্তর ছাত্রী 21 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্নের যে 6 নম্বর যে প্রবলেম, 6 নম্বরের 2টা প্রবলেম। আশা করি তোমরা সমাধান দুটো বুঝতে পেরেছ। এরপর 7 নম্বরে বলেছে, দেখো কতে, যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো চলো আমি তোমাদের বৃত্তটা অঙ্কন করে দেখাচ্ছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে 3 সেন্টিমিটার নিব এখান থেকে। তাহলে এই যে শূন্য থেকে, দেখো শূন্য থেকে 3 সেন্টিমিটার একটা দাগ দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? আমরা পেন্সিল কম্পাস নিব। এই যে এইখানে যেটা আছে, ঠিক আছে, এই জায়গায় এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের এই কাঁটাটা বসাবো। কাঁটা বসানোর পর পেন্সিল কম্পাসের এই যে পেন্সিলের মাথাটা এখানে বসাবো। বসানোর পর আমরা কি করব? আমরা এইখান দিয়ে এটাকে নিয়ে সুন্দর করে একটা ঘোরাবো, ঠিক আছে। ঘোরালেই দেখো একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু সবগুলো বলেনি, এখানে বলেছে যে শুধু নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। তাহলে তোমরা প্রথমে এখানে ক নাম্বার লিখবা, ঠিক আছে। ক নাম্বার নিয়ে লিখবা যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। এরপর আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেভাবে বৃত্তটা অঙ্কন করবে। করার পর এখানে লিখবা, এটা ক দিবা, হ্যাঁ, এটা ক কেন্দ্র ক। আর এই যে এখানে যে 3 সেন্টিমিটার নিচে ব্যাসার্ধ সেটা লিখবা 3 সেমি। তারপর লিখবা যে চিত্র ক কেন্দ্র বিশিষ্ট তিন সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত। অথবা শুধু যদি লেখো চিত্র 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, তাও হবে। এটা গেল তোমাদের হচ্ছে ক নম্বর প্রশ্ন। এরপর খ নম্বরে যেটা বলছে যে অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। যে বৃত্তের 3টি, এখানে খ নম্বর দিয়ে নিবে যে বৃত্তের 3টি বৈশিষ্ট্য হলো, এখানে হলোটা আমার বাদ গেছে, হলো বৃত্তেরটি একটি আবদ্ধ বক্ররেখা। 2 নম্বর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের দ্বিগুণ। উল্টাও লেখা যাবে যে বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এরপর বৃত্তটির কেন্দ্র থেকে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। এছাড়া আরও অনেক আরও অনেক বৈশিষ্ট্য আছে। তো যে কোনো 3টা বৈশিষ্ট্য লিখে দিলেই হয়ে যাবে। এখন গ নম্বরে যেটি বলছে যে একটি বৃত্তের ব্যাস 8 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, আমি তোমাদের করে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, একদম সিম্পল। গ নম্বর, যে বৃত্তের
আচ্ছা লিখবা দেয়া আছে, হ্যাঁ প্রথমে লিখবা দেয়া আছে বৃত্তের ব্যাস কত বলছে এখানে 8 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসের কি হবে, ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসের 2 দিয়ে ভাগ করব। তাহলে ব্যাস হচ্ছে 8 ভাগ হলো 2 অর্থাৎ 4 সেন্টিমিটার। ঠিক আছে, উত্তর ব্যাস সার্ধ ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যতগুলো প্রবলেম। ঠিক আছে, পুরো কোশ্চেনটার প্রবলেমের সলিউশন তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট সেকশনে জানাও। আর শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই বৃত্তি পরীক্ষার আগ পর্যন্ত চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে থাকো, কারণ তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সকল বিষয়ের, ইনশাল্লাহ সকল বিষয়ের কঠিন কঠিন বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে সেগুলোর সাজেশন বলো আর সমাধান বলো, সেগুলো ইনশাল্লাহ চ্যানেলটিতে নিয়মিত আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।